এমন থাকে। ইন্ডিয়ায় তো কয়েকবার এরকম হয়েছে। এমন পলিটিক্যাল অবস্থা হলো যে মোস্ট আনলাইকলি ক্যান্ডিডেট প্রাইম মিনিস্টার হয়ে বসলো। উদ্বেগ থাকে। উদ্বেগের আরেকটা ইয়ে হচ্ছে যে কপটতা থেকে যায় অল্প হলেও। অনেক সময় বুঝতে উদ্বেগের ব্যাপারটাই হচ্ছে যে পুরোটা বোঝা যায় না। বিচ্ছেদের, বিচ্ছিন্নতার, সম্বন্ধ বিচ্ছেদের, বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হচ্ছে উদ্বেগ। ক্রোধের চাইতেও বেশি উদ্বেগ। ক্রোধ হচ্ছে বোঝা যায় এটা চাইছি, এটা পাচ্ছি না, বা এখানে এটা আছে, এইটার এখানে বাঘ আছে, বাঘ কামড়াতে পারে, খেয়ে ফেলতে পারে। ওটা হচ্ছে ভয়। ভয় নিরসন করা যায়, কিন্তু ভব ভয়। সবকিছু আছে, স্বস্তি বোধ করছি না, সুস্থি বোধ করছি না, ওটা হচ্ছে উদ্বেগ। উদ্বেগ নিয়ে মানুষ আলোচনাও করতে পারে না বেশি, কারণ উদ্বেগ ধরতে পারে না। আইডিয়ালিস্ট যারা খুব, তাদের মধ্যেও প্রচুর উদ্বেগ থাকে। বাংলা ছবি এসছিল তপন সিংহের, দিলীপ দিলীপ কুমার তাতে অভিনয় করেছিল। গোপী, গোপী মনে হয়, গোপী হিন্দি, হিন্দি মনে হচ্ছে গোপী নামটা, ওই রকম একটা নাম ছিল। ওইখানে একটা মানুষকে, একটা পাহাড়ি সরল মানুষকে নেতা করলো একটা পার্টি, করার পরে হাইকমান্ডের মধ্যে অ্যাংজাইটি শুরু হলো। যাদের লেখাপড়ায় ভালো করছেন, ভালো করছেন, হঠাৎ ডাউট আসা শুরু করলো, তারপরে হঠাৎ পারফরমেন্স খারাপ হওয়া শুরু করলো, অ্যাংজাইটি। সবসময় অটোমেটিক অজ্ঞানতা বা কোনো ট্রমার ইয়েদের মধ্যে প্রচুর অজ্ঞানতা থাকে। কাশ্মীরের কোনো ছেলেকে যদি আপনি পড়ান বা আপনার জীবনে আসে, যারা ছোটবেলায় অত্যন্ত ভায়োলেন্স দেখে বড় হয়েছে, কমিউনিটি ভায়োলেন্স, ওরা দেখবেন হঠাৎ আপটাইট হয়ে যাচ্ছে, হঠাৎ দেখবেন আপনি দৃষ্টি টিষ্টি কথা বলছেন অন্যদিকে চলে যাচ্ছে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন ও আর শুনতে পাচ্ছে না, অ্যাটেনশন দিতে পারছে না। আমরা যখন বিক্ষিপ্ত হই, অ্যাটেনশন দিতে না পারি, ওটাও উদ্বেগ। তো উদ্বেগ, ডালনেসের থেকে উদ্বেগ খুব আসে। যখন মনটা শার্প, একটা নিউট্রালিটি আছে যেখানে শার্প মনটা এবারে তলোয়ার, প্রত্যেকটা জিনিস বুঝতেও পারছে, আবার গ্রহণক্ষম। আরেকটা নিউট্রালিটি আছে ডাল, ওইখানে উদ্বেগ থাকে। আর উদ্বেগের ক্যারেক্টারিস্টিক শুধু একটাই, আপনি পুরোটা স্বস্তি ফিল করবেন না। এটা অনেক কারণে হতে পারে। আপনি যেখানে বসে আছেন এখন, শুনছেন, সেখানে বসে যদি আপনার অস্বস্তি লাগে, তাহলে সেটা উদ্বেগও হতে পারে, আবার ঠিক পাছার নিচে একটা ছোট্ট কাঁকর পড়ে আছে, সেটাও হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে ভয়, আর দ্বিতীয়টা হচ্ছে সত্যিকারের নন ওয়েল বিং। তো ঠাকুর বলছেন অস্বস্তির কারণ যা কিছু তাকে এই কারণ জানলে কারণের দিকে যাওয়াটাই হচ্ছে ধর্ম। তাহলে কি এই কজল ধর্ম হয় না? এই কজল ধর্ম বোঝার জন্য অনেক উন্নতি করতে হয়। এই কজল ধর্মটাই বিদ্যা বা বিদ্যমানতা, বিইং, স্টেট অফ বিইং। বিকামিং এর সবকিছু কজল, বিকামিং এ যত কিছু আছে সবকিছু কজল, তার কারণ খুঁজে পায়। প্রক্সিমাল কারণটা কারণ নাও হতে পারে। আপনার বাড়িতে চুরি হয়েছে, চুরি হওয়ার কারণটা যে রাত্রে প্রায়ই আপনার ছেলে
ভেতর থেকে শেকল বন্ধ করতে ভুলে যায়, সেটা নাও হতে পারে সেদিন। সেদিন দেখা গেল শেকলটা ওই রকমই আছে, বাইরে থেকে শীত কেটেছে। প্রক্সিমাল রিজনটা কাছাকাছি, যে প্রথম রিজনটা যেটা মনে হচ্ছে, সেটা আলটিমেট রিজন নাও হতে পারে। আলটিমেট রিজন ধরাও কঠিন। আলটিমেট রিজন, যেমন অ্যালোপ্যাথিতে আলটিমেট রিজন ধরার চেষ্টাই করা হয় না, প্রক্সিমাল রিজনকে ধরা, যেটার জন্য সিমটমটা কমানোটা হচ্ছে অ্যালোপ্যাথির মেইন ইয়ে। আমি ওতেই পড়াশোনা করেছি। তো ঠাকুর বলছেন, অস্বস্তির কারণ যা কিছু তাকে অপমোদন করে স্বস্তিতে সংস্থ হওয়াই শান্তি, হচ্ছে জ্ঞান। তো এইবারে জ্ঞান আর শান্তির দিকে বলতে গেলে তাহলে বলতে হয় যে জ্ঞান আর শান্তির দিক থেকে যদি আসা যায়, জ্ঞানটা কি? জ্ঞান অনেক ভাগের আছে। সাধারণত যেটাকে আমরা জ্ঞান মনে করি সেটা আসলে জ্ঞান না, সেটা পারসেপশন। যেমন আপনি, আমি তো কানাডায় আছি এতদিন ধরে, তো কানাডার উত্তরে হচ্ছে আর্কটিক মহাসাগর। ওখানে আপনি বড় বড় বরফের চাই আর্কটিক সাগরে ভাসতে দেখবেন। ওইটা কিন্তু 9.5% মোটে, 9% থেকে একটু বেশি, 1/11। ও ভেতরে আসল ব্যাপারটা থাকে, ওইটাতেই টাইটানিক ইয়ে হয়েছিল, ধাক্কা খেয়ে ভেঙে গিয়েছিল। হ্যাঁ, তো ওই পর্যন্ত যদি না দেখা যায়, তাহলে পুরো যে কত বড় ওই বরফের ইয়েটা, যারা জানে আচ্ছা ওইটা অতটা দেখা যাচ্ছে, তো ইট ইজ মোস্ট লাইকলি অ্যাটলিস্ট 10 times দ্যাট মাচ। তখন ও জাহাজটা অতটা ঘুরিয়ে, যে ভালো জাহাজের নাবিক, সে অতটা ঘুরিয়ে নিয়ে যাবে, কেন ওর একটা আইডিয়া আছে ওই নিচে কতটা থাকতে পারে। ওইটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা কিভাবে আসলো? এই জ্ঞানটা শুধু পারসেপশনে আসলো। এটা হচ্ছে প্রথমে কনসিয়াস, যে সে যে এটা, আচ্ছা ওই যে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকু রিয়েল যখন, তাহলে আরো 90+%ও রিয়েল, এইটা ও এইটাকে কনসিয়াসনেস বলে, এটা সম্বন্ধে সচেতন। আর সচেতনতার থেকেই প্রজ্ঞা আসে, সচেতনতার সঙ্গে যখন কুশল কর্ম যুক্ত হয় তখন প্রজ্ঞা আসে। খুব প্র্যাকটিক্যাল একটা নলেজ, ডিপ এক্সপার্টিস হচ্ছে প্রজ্ঞা। আর প্রজ্ঞার সাথে শান্তি আসবেই, কারণ সেটা অস্বস্তির কারণকে, তার অস্তিত্বটাই শেষ করে দেয়। অস্বস্তির কারণ যেই, এই অস্তিত্বটা ক্ষণিক অস্তিত্ব, এটা বড় অস্তিত্ব না, সেই অস্তিত্বটাকেই ইয়ে করে দেয়। অবশ্য যে অস্বস্তি মানুষের ঈপ্সিত, তার স্বস্তি ও শান্তি পন্থী, এই 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 ঠাকুরের বাণীতে এইরকম মাঝে মাঝে আছে, সতৃষ্ণ তৃপ্তি, ক্লেশ সুখ প্রিয়তা। মনে হয় প্যারাডক্স, কিন্তু আসলে এটা কাজ করে। আমার কাছে দুদিন আগে একটা প্রফেসর ফোন করেছে, খুব অর্গানাইজেশনাল পলিটিক্স, আর বেশ কিছুদিন ধরে অশান্ত হয়ে, আর ক্রমশ উদ্বেগে ভুগছে, আর রাত্রে ঘুম চলে যাচ্ছে। তা আমি ওকে বললাম যে উদ্বেগের তো কারণ ধরা যাবে না, কিন্তু যখনই কোনো রকম একটা অস্বস্তি বোধ হচ্ছে, তখন মনে মনে ভাবার চেষ্টা করো, এটাই তো চেয়েছিলাম। এটা সবসময় কাজ করবে না, এটা একটা কৌশল, এটা জেনে রাখা ভালো, কিন্তু সবসময় এটা কাজ করবে না, কখনো কখনো কাজ করবে। কারণ চাওয়াটা না পাওয়া দুঃখ, তো অন্তত দুঃখে উদ্বেগটা আছে, কিন্তু উদ্বেগজনিত দুঃখটা থাকবে না।
এই যে ঠাকুর ওই কৌশলের কথা বলছে। ক্লেশ এমনিতে উদ্বেগ দিতে পারে, জ্ঞানতা দিতে পারে, দুঃখ দিতে পারে, কিন্তু যেই বললাম না এটা তো ঠাকুরের জন্য করছি, এটা তো চেয়েছি, অমনি নিউট্রালাইজ হয়ে যায়। এটা দারুণ ব্যাপার। যাদের শারীরিক বা মানসিক কষ্ট আছে, মাঝে মাঝে চিন্তা করুন, এই 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 অস্বস্তিটাই তো চেয়েছিলাম আমি। এটাকে বলে প্যারাডক্সিক্যাল ইন্টেন্ট, এক্সিস্টেন্সিয়াল সাইকোলজিতে বলে। ঠাকুরের কাছে অনেকে দুঃখের কথা বলতে আসতো, ঠাকুর উল্টে একটা জিনিস চেয়ে বসতেন। এরকম এরকম ঘটনা প্রচুর আছে। তারপরে তার তো বলবেন ওই যে এনগেজড হলো, হ্যাঁ, কিন্তু পুরোটা লাইফ এত ইন্টারকানেক্টেড যে আমরা পুরো পিকচারটা সবসময় দেখতে পারি না। মহাপুরুষরা পারেন, আমরাও মহাপুরুষের অঙ্গ, কিন্তু ওই কানেক্টেডনেসটা ফিল করলে ভালো। হুম, ভালো কথা ভাবা, ফিল করা, এটা বেশি ভালো না বলার চাইতে? তো বলছেন ঠাকুর, কারণ যদি জানতে পারো তাহলে অবমোদন করো, আর যদি অ্যাংশাস হয়ে থাকার থেকে ভালো মেনে নাও, একসেপ্ট করে নিলেই অ্যাংজাইটি অনেকটা কমে যায়। ওই বললাম না, বিকামিং দিয়ে অনেক সময় প্রবলেম সলভ করা যায়। বিকামিং এর একটা স্পেস আছে, মনটা বড় হয়ে যায়। হ্যাঁ, আমি তো এরকমই চেয়েছিলাম। সন্ন্যাসীদের একটা ট্রেন করা হয়, বিশেষ করে বুদ্ধিস্ট সন্ন্যাসীদের। কিছু চুরি হলে ভাবতে বলা হয় ওটা তো আমি দান করেছি। একটা খুব সুন্দর গল্পও আছে। এক সন্ন্যাসীর ঘরে এক চোর এসেছে। সন্ন্যাসীর কাছে একটা শুকনো খাট, একটা কম্বল, বালিশও নাই, কিচ্ছু নেই ঘরে, কিচ্ছু নেই, শুধু ওইটা বাইরে ভিক্ষে টিক্ষে করে খায়, রাত্রে এসে ওখানে একটা ঘুম দেয় ছোট্ট করে। তো কিছুই পাচ্ছে না, তো ভাবছে যে অবাক লোক, বাড়িতে কিচ্ছু নেই, এরকম লোক অথচ দেখছি শুয়ে আছে, বেশ আরামে ঘুমোচ্ছে দেখছি। সন্ন্যাসীটা খানিকক্ষণ পরে ঘুম ভেঙে বুঝতে পেরেছে যে চোরটা ঘোরাফেরা করছে। চোরটা কিছু পাচ্ছে না, তো সন্ন্যাসী আস্তে করে চোরটা যে অন্যদিকে খুঁজতে গিয়েছে কম্বল, জিনিসপত্র, ও কম্বলটা, নিজের গায়ের কম্বলটা ভালো করে ফোল্ড করে এমন একটা জায়গায় রেখেছে, হ্যাঁ, এটা কুলুঙ্গির উপর রেখে দিয়েছে, যাতে ওর হাতে পড়লে ওইটা, ও ওইটা পেয়ে ওইটা চুরি করে, যে আগে কিছু তো একটা পাওয়া গিয়েছে। পালাচ্ছিল, ওই সময় পুলিশে তাকে ধরে কোর্টে কেসে যায়, কোর্টে কেস যায়। তারপরে ও নিজেও স্বীকার করে যে হ্যাঁ, আমি চুরি করি। তো তখন সাধুকে ডাকা হয়, বলে যে না, সাধু বলে না, চুরি করেনি, আমি ওকে দিয়েছি। আর তাই তো, এটাই তো ফ্যাক্ট। মন বড় করলে উদ্বেগটা অনেকটা কমে যায়। জ্ঞান যখন জীবন্ত হয়ে ওঠে জীবনে বৈধি বিন্যাসে, বৈধানিক সত্তার সঙ্গতি লাভ করে মুক্ত হয়ে ওঠে, দর্শন বিধায়নার 167 নম্বর, অভিব্যক্তি লাভ করে জীবন্ত বিগ্রহে সত্তায় অনুসৃত হয়ে, তখন তার আচার, তখন তার আর পৃথক ধারণা বা অস্তিত্ব সচেতন হয়ে বোধিতে জাগ্রত হয়। এটা জ্ঞানের আর একটা লক্ষণ। শান্ত হলে বোঝা যায় না, অশান্ত হলে বোঝা যায়। শান্ত হলে আপনি, কারণ আপনার কনসিয়াসনেস এর উপরে জ্ঞান, চিত্তের উপরে, ওই জন্যই তো চিত্তবৃত্তি নিরোধ করতে পারে জ্ঞান। আপনি সেলফ কনসিয়াস হবেন না, যে জ্ঞানী সে খুব একটা বুঝতে পারে না যে সে জ্ঞান, তার জ্ঞান আছে। ও অ্যাপ্লাই করতে গেলে তখন যান, খুব সহজ হয়। তো বৈধি বিন্যাসে বোধ সত্তায় অনুসৃত হয়ে নিত্যবোধী সত্য হয়ে ওঠে। আপনি যখন সবার ভালো চাওয়া শুরু করবেন, তখন আপনার যেই পার্সোনালিটিটা, আর সেটা যদি অ্যাক্টিভলি করেন, ওটাকে বোধিসত্ত্ব বলা।
বোধিচিত্ত জাগ্রত হলেই বোধিসত্ত্ব হয়। তো সেই সময় কি হয়, জ্ঞানের জ্ঞান নেই। বোধিসত্ত্ব হলে তখন আর জ্ঞান থাকে না, কারণ ওইটাই জীবন হয়ে দাঁড়ায়। আপনার দিনের 5 বার মনে করতে হয় নাকি যে আপনার হার্ট আছে, আপনার ব্রেন আছে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আপনি পেচ্ছাপ করতে পারেন, পেচ্ছাপ চাপলে মনে করতে হয়। জ্ঞানের জ্ঞান নাই। এই সাধারণ এটাই যদি ওরকম সহজ ভাবে থাকে, তাহলে অসাধারণ বোধিসত্ত্ব। যেমন কোনো অভিব্যক্তির আলাদা কোনো অভিব্যক্তির কথা ভাবা যায়, কোনো এক্সপ্রেশনের এক্সপ্রেশন আবার কি হবে। একজনকে আপনি বললেন যে একটা হাসি এক্সপ্রেস করে দেখাও, তো সে অ্যাক্টর, আপনি ডিরেক্টর হিসেবে। এবার বললেন এইবারে এই এক্সপ্রেশনটা এক্সপ্রেস করে দেখা, ও বুঝবেই না, ভয় পাবে শেষে, আপনাকে পাগলও ভাবতে পারে। জ্ঞানের জ্ঞান নেই, ওই জন্য জ্ঞানীকে পরীক্ষা করতে নেই বেশি। প্রমাণ প্রবৃত্তি অজ্ঞানতায়, বারবার প্রমাণ চাওয়া। বোধি মানেই হচ্ছে ভাবানুকম্পিতার সহিত জানা বা জ্ঞান। তো জ্ঞানের সঙ্গে যখন কম্প্যাশন আর এমপ্যাথি, এমপ্যাথি মানে শঙ্করদা কেন আজকে কোনো প্রশ্ন করলো না, এটা যদি সহজভাবে একটা বোধ করা যায়, তার জুতোয় পা দিয়ে, সেখানে কোনো আলাদা বিরাট সিম্প্যাথি বা তার জয় জয়কার করা ওইসব ব্যাপারও নাই, বা তার গুণ দেখতেই হবে তাহলে না হলে আমার মধ্যে দোষ আসছে, তা না। সহজ এমপ্যাথি, ভাবানুকম্পিত, সহজ এমপ্যাথিকে কম্প্যাশনেট যে সহজ স্টেটটা। একজন ভালো আছে, সেই বা ভালো আছে কিরকম, ওই মানে কনগ্রাচুলেটরি সবসময় হতে হবে তা না। এমপ্যাথিক মানে ঠিক তার জুতোয় নিজেকে, নিজের পা ফেলে তার হৃদয়ে নিজে প্রবেশ করে বোঝা। ভাবানুকম্পিতায় সুসংগতি সম্পন্ন যে জ্ঞান, তাকেই বোধি বলা যায়। সেটাই এনলাইটেনমেন্ট বা প্রাইমারি এনলাইটেনমেন্ট বা এনলাইটেনমেন্টের ইন্টেনশন। এর কোনোটাকে বাদ দিয়ে, মানে ভাবানুকম্পিতা সেটা যখন ওয়েল অ্যাডজাস্টেড বা হোলসাম হয়ে ওঠে, হোলসামনেসটাকেও, জ্ঞানও থাকতে হবে, সুসংগতিও থাকতে হবে, আর ভাবানুকম্পিতা তো থাকতেই হবে। যখনই কোনো একটাকে প্রবল করে তুলবে, তোমার সত্তাসঙ্গত অহং তার দ্বারাই অবস্তব্ধ, মানে এন্ট্যাঙ্গলড হয়ে একটা সমত্ব হারা বিকৃত চলনশীল হয়ে চলবে। এই এই ওইখান দিয়ে আদার যেরকম ইয়ে বেরোয় না, আঙুলগুলো বেরোয়, ওরকম ভাবে হয় অহং নয় অজ্ঞানতা। অজ্ঞানতা আর অহং একই জিনিস, অজ্ঞানতার উদ্বেগ একই জিনিস। অজ্ঞাত ইয়া বিনা কারণে ইষ্টকে বা সদ্গুরুকে সন্দেহ করা একই জিনিস। হম। তো বলছেন বোধি মানেই হচ্ছে ভাবানুকম্পিতার সহিত জানা, ভাবানুকম্পিতাও থাকা লাগবে, আর জানার আগ্রহ, অনুসন্ধিৎসাও থাকা লাগবে, আর সঙ্গতি। দেখেন, খুব যদি কারো পাওয়ারফুল পার্সোনালিটি, সেটা যত না মানুষের কাজে লাগে। আপনি দেখবেন এখনো আমাদের আশ্রমে আচার্য খুব অ্যাপ্রোচেবল, খুব ওয়েল অ্যাডজাস্টেড। এটা বাইরে আপনি অন্য জায়গায় যান না, লাইন দিয়ে দাঁড়াতে হবে, আপনাকে 10 বার ফ্রিস্ক করবে। আপনার নিজেকে কখনো স্বচ্ছন্দ মনে হবে, যেখানেই স্বাচ্ছন্দ্য শান্তির আরেক নাম, বরং খুব খুব ভালো নাম। কারণ স্বাচ্ছন্দ্য আর তৃপ্তি নিয়েই তো শান্তি।
সচ্চিদানন্দ মমতা। তো জ্ঞান যত সদনুপূরক, সার্থক সঙ্গতিপন্ন সমঞ্জস, তার তত জুলুস। এই জুলুসটা যে সবসময় গ্ল্যামার বা যশ, ফেম, সেই টাইপের ফেম, ফেম একটা দুর্বৃত্তেরও থাকে। যারা অপকর্ম করে বেড়ায়, টেররিস্ট গ্রুপেরও ফেম থাকে, কিন্তু সেটা সামঞ্জস্য না। তো এই জৌলুসটা হচ্ছে ভেতরের, যেটা লাখ লাখ সূর্যের জৌলুসের সঙ্গেও আপনি, সেটাও যেন কম হয়ে যায়। ঠাকুরের যে জৌলুস, চৈতন্য দেবের, রামকৃষ্ণ দেবের যে জৌলুস, যিশুর যে জৌলুস, সেই জৌলুসটা আপনি কোনো হঠাৎ বীরত্বের কোনো কাজ করে ফেলেছে সেরকম মানুষের মধ্যে পাবেন। তো জ্ঞান সেখানে সদনুপূরক, মানে অস্তিত্বের অনুপূরক, বিইং অ্যান্ড বিকামিং এর অনুপূরক। তো বাহ্যিক ধর্মে এক একটা দিকে জ্ঞান একটু বেশি ঠেলে দেওয়া হয়েছে। যেমন বুদ্ধ ধর্ম বিইং এর দিকে বেশি, বিকামিং এর দিকে অত। ইসলাম বিকামিং এর দিকে বেশি, বিইং এর দিকে অত না। ভ্যারাইটি, ভ্যারাইটি না হলে আবার ঈশ্বরের বাগানটা এনজয় করা যাবে কি করে, ঈশ্বরের পার্কটা, তাই না? এটা শাশ্বতীর 12 নম্বর মান। শান্তি যদি আত্মনিবেদনে উদ্গ্রীব হয়ে না ওঠে, সে শান্তি মূঢ়ত্বেরই নামান্তর। আচ্ছা, এই আত্মনিবেদনটা যে পরাজয়ের সারেন্ডারের মতো না, এটা হচ্ছে ডেডিকেটেড লাভিং। বাবা যখন ছোট বাচ্চাটা হাঁটতে শিখছে, তার কাছে যেরকম আত্মসমর্পণ করে, ও সে যা চায় তাই সেটাই, তো বাবাকে চালায় ওই সময় বাচ্চাটা। খুব সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর, কি খুব সুন্দর কম হলো, ইনএফেবল, বলে বোঝানো যায় না এত সুন্দর। ওইখানে শান্তি, ওইখানে আত্মনিবেদন করছেন তো বাবা, ওর বিইং এর জন্য, ওর বিকামিং এর জন্য। আপনার বিকামিং তো আমার বিকামিং, আপনার বিইং তো আমার বিইং। এটার একত্ব, নন ডুয়ালিটি যদি কেউ না বুঝতে পারে, অন্তত ইন্টারকানেক্টেডনেসটা তো বুঝতে পারে। তো সেইখান থেকেই আত্মনিবেদন আসে। সিঙ্গেল আত্মা, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল খুব একটা জ্ঞানের কথা না। আমি বুঝি, আমি জানি, আমি শিক্ষক, আমি পরিচালক, আমি কর্তা, আমি একাই সব, আমার থেকেই এই অর্গানাইজেশনটা শুরু হয়েছে, আমার জন্যই এটা হয়েছে। অজ্ঞানতার, কেন আত্মনিবেদন নেই। সে শান্তি মূঢ়ত্বের, ওইটাকেই, ওই শান্তিটাকেই ডালনেস বলছেন ঠাকুর। মূঢ়ত্ব, ডাল, ডাল হয়ে থাকে মাইন্ড। ডাল মাইন্ডে সে ভাবছে হয়তো সে জ্ঞানের কথা বলছে, কিন্তু কারো হৃদয়কে ভাবান্বিত করে তুলতে পারছে না, সৌন্দর্যময় করে তুলতে পারছে না। শান্তি সহজ হয়ে ওঠে তোমার অন্তরে, আর করো তেমনি। যাতে শান্তি সহজ হয়ে ওঠে তোমার অন্তরে, করো তেমনি। মনে রেখো, গীতার এখানে একটা কিছু কেটে গিয়েছে, আমি যখন এটাকে ইয়ে করছিলাম, সিলেক্ট করছিলাম, তখন মনে রেখো গীতার সেই মহাবাণী, নাস্তি বুদ্ধির আয়ুক্ত, মানে যে ইষ্টকেন্দ্রিক, হ্যাঁ সেইটার ইষ্টকেন্দ্রিক হলে শান্তি সহজ হয়ে ওঠে তোমার জীবন। এটা একটু দেখে নেবেন, ধীতি বিধায়নার 174 নম্বর, বিরাট বাণী এটা, বিরাট বিরাট বাণী, 3-3.5 পাতা, সেখান থেকে খানিকটা পড়ছি। তো গীতার কি বাণী বলছেন ঠাকুর? বলছেন নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা, ন চ ভাবয়তঃ শান্তিঃ অশান্তস্য কুতঃ সুখম। যে যুক্ত না, কানেক্টেড না, যে হোলসাম না, যে বিচ্ছিন্ন, তার ভাবনা নেই। এই ভাবনাটাকে ডেভেলপমেন্ট বলে বা বিকামিং।
সৎ বিকামিং। আর যার বিকামিং হয়নি সে তো শান্ত হতে পারে না। একটা গাছ যদি বীজ থেকে চারা হয়েই মরে যায় তাহলে সে পুরো শান্ত হলো না তো, কারণ সে কুঁড়ি ফুল আর ফল অব্দি তো পৌঁছলো না। আর যে অশান্ত তার সুখ কোথায়? সুখ মানেই আসলে শান্ত। এইটাকে আমরা ভুল করি, এক গাদা খেলে মনে হয় সুখ হয়, দেহ উপভোগ করলে মনে হয় সুখ হয়, এগুলো হয় না আসলে, উদ্বেগটা থেকেই যায়। মডার্ন ম্যানের বেটা ওয়েবস ব্রেনের, যেটা কর্ম অনেক সময় করতে পারে কিন্তু কুশল কর্ম কম করতে পারে, আর অ্যাংজাইটিটা থেকেই যায়। অনেক সুপারভাইজার হয়তো আপনি দেখেছেন আপনাদের কর্মকাল খুব মাইক্রো ম্যানেজ যারা করে, যে কথাটা বলার দরকার নেই তাকে সেটা বললো। এই ক্রিকেট টিমে এরম হয়, অনেক সময় খেলায় এরম ভালো কোচ জানে একে বেশি ইনস্ট্রাকশন দিলে ওর, অনেকের থাকে ভার বহন তখনই সব থেকে ভালো করতে পারে যখন তাকে মাইক্রো ম্যানেজ না করা যায়, তাকে স্বাধীনতা দেওয়া। এটা অনেক অনেক কর্মিষ্ঠ লোকের মধ্যে আছে, সেখানে যদি আপনি মাইক্রো ম্যানেজ করেন সেখানে অশান্তির সৃষ্টি হয়। সক্রিয় অনুধ্যায়ী আত্মনিয়মনের ভেতর দিয়ে আসে প্রবৃত্তিগুলির বিচ্ছিন্ন ছন্ন চলনার উপশম। এই উপশমটাই তো হচ্ছে শান্তির প্রধান। যেমন একটা ব্রেন সেলের বা নিউরনের একটা বডি আছে, ওই প্রধান বডি উপশম, শান্ত হয়ে আসে। বাড়িতে যে বাইরে ঝগড়া করে এসে ভয় পেয়ে ছেলেটা ঘরে ঢুকেছে, ঠিক আছে একটু জল খা, বস বস, পিঠা আলু, এই ধীরে 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 সিম্প্যাথেটিক টোনটা কমা শুরু করলো, উপশম। সমতা, তাহলে বসো, দন্তের সন, যদিও দুটো কানেক্টেড। সম দম নিয়ম, শান্ত হয়ে, এর থেকে শান্ত বা শান্তি কথাটা এসছে, সমতা। আর সেই জন্যই ওরা কানেক্টেড। সক্রিয় অনুধ্যায়ী আত্মনিয়মনের মধ্যে দিয়ে আসে প্রবৃত্তিগুলির বিচ্ছিন্ন ছন্ন চলনার উপশম। আর আত্মবীক্ষণী আলোচনা, ইন্ট্রোস্পেক্টিভ আলোচনার ভিতর দিয়ে আসে নিবৃত্তি। আমি যখন প্রথম অ্যাক্টিভ কানাডায় যখন প্রথম শুরু করলাম অফলাইন, অবশ্য বহুদিন বহুদিন আগে, তখন আমাকে হয়তো 700 কিলোমিটার গিয়ে একটা সৎসঙ্গ করতে হতো, তার আগের দিন হয়তো বেরিয়েছে। ওখানে অবশ্য 700 কিলোমিটার কানাডায় আমেরিকায় চালানো কোনো বড় ব্যাপার না। তখন প্রধান মোটিভেশনটা ওটাই ছিল যে এই শান্তির কথাটা যদি আমি একটুখানি যদি এতে কন্ট্রিবিউট করতে পারি, এই ঠাকুরের বাণী একটু যদি কানে দিতে পারি, কার একটা যদি দীক্ষা, দুটো যদি দীক্ষা, ইন্ট্রোস্পেকশন থেকে ওটা নিজের ভেতরে কি চাই, মানুষ জীবন বৃদ্ধি চাই, নিজের ভালো চাই, নিজের ভালো চাই, অন্যের ভালো না করলে নিজের ভালো হয় না, হয় না। কসমিক, একটা গাছ বোঝে সেটা, একটা পশু বোঝে সেটা, মানুষই বুঝতে চায় না। যা সমত্ব ভাব, আর এই সমত্ব ভাবই শান্তি। ঠাকুর ক্লিয়ারলি বলছে, দ্য কামিং সেন্সেশন উইথ উইজডম ইজ ব্লিস অ্যান্ড পিস। ঈশ্বরই সমত্ব, ঈশ্বরই শান্তি। এটা বাণীটা শেষ করছে, বিরাট বাণী, যে বললাম যে অনেক বড় বাণী। এটা পড়বেন, 174 নম্বর বাণী। আমি এটা বলি খুব, এটা পুরো মানে যারা
সাত্ত্বিক মানুষই হচ্ছে শান্তি আর সুখের দিকে, জ্ঞানের দিকে ইনক্লাইন্ড। ওরা কর্ম থেকেও বেশি, কর্ম এই জন্যই করে যাতে শান্তি পাওয়া যায়। এরা অশান্তির মধ্যে থেকে নিজেদের চট করে বেরো করে আনতে পারে, আবার অশান্তি অনেক সময় শান্তও করে দিতে পারে, একটা কথা, দুটো কথা, অল্প কথা বলে। তো আজকে তাহলে এখানেই রাখি। একটু হয়তো আমি 20-25 মিনিটের চাইতে বেশি সময় নিয়েছি। তো ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে উদ্বিগ্ন হওয়া কি নিজের হাতে আছে? উদ্বিগ্ন না হওয়াটা যদি নিজের হাতে নাও থাকে, জ্ঞানের দিকে মুখ করা, আর জ্ঞানের দিকে মুখ করা সব থেকে হচ্ছে যে একটু ঠাকুরের ভালোবাসাটা মনে আসে। চট করে যারা ঠাকুরের ভালোবাসাটা মনে আনতে পারেন না, তাদের আমি বলি মা বা বাবার ভালোবাসা, যে কেউ আপনাকে ভালোবাসা দিয়েছে তার ভালোবাসাটা প্রথমে স্মরণ করে। মানুষ সব থেকে বেশি কি দিতে পারে? নিজেকে পুরোটা দিতে পারে, আত্মনিবেদন করা, তাকে স্মরণ। আমি বহুকাল হয়েছে যে সকালে উঠে প্রথমে আমি ঠাকুর, মা, বাবা, আর আমার নিজের চিন্তা, অশান্ত মানুষ, জেগে উঠলাম, ওরকম একটা আসে, সকাল হয়েছে, স্পন্টেনিয়াস হয়ে গেছে প্র্যাকটিস করতে। এরা সাধারণ মানুষেরও স্পন্টেনিটি আসে, অসৎ নিরোধী সতই আসে, যদি বারবার প্র্যাকটিস করে। ওই জন্যই অনুসন্ধিৎসা সবসময় হচ্ছে টাকা পয়সা, অথরিটি, দুঃখ কষ্ট। আমি আরেকটা লিঙ্কে বলতে বলতে বলছিলাম যে যখন নিষ্ঠ আলোচনা শুনবেন, কীর্তন শুনবেন, বাণী পাঠ শুনবেন, যেন চেষ্টা করবেন অন্য কোনো ব্যাপার যেন মনে না আসে। এক মা আমাকে বোঝাচ্ছিলেন যে তার কত কাজ। আমি সাধারণত ওরা বলি না, সেদিন আমি বললাম হ্যাঁ আপনার অনেক কাজ, আমার তো কোনো কাজ নেই, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। তখন একটু বুঝতে পারলেন আর কি, যে মানে সবার কাজ থাকে। যেমন কৃষ্ণ আর কর্ণের বার্তালাপ, কর্ণ খুব মনে মনে সারা জীবন দুঃখ পেয়ে গিয়েছিলেন যে কুন্তির বড় ছেলে হয়েও তাকে কি কি রকম একটা অপকৃষ্টের জীবন যাপন করতে হবে। কর্ণ কিন্তু ওটা ছাড়তে পারতেন। কৃষ্ণ বললেন আমার তো তার থেকে বড় খারাপ অবস্থা, আমার নিজের মামাই আমার সব ভাই বোনকে মেরে ফেলেছে, আমাকে বাবা কোন রকমে নিয়ে বেরিয়ে গোয়ালাদের কাছে দিয়ে, ইত্যাদি 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 ইত্যাদি। কৃষ্ণ বলতে বলতে বললেন আমি এখনো আমার দায়িত্বকে, আমার ভালোবাসাকে, আমার যেই সমাজ আমাকে যে পাওয়ার দিয়েছে তার থেকে বড় মনে, তাই তো আমি অর্জুনের রথ চালাই। এই হচ্ছে জ্ঞান। জ্ঞান যেখানে ভালোবাসার থেকে পৃথক হয়ে যায়, সেখানেও উদ্বেগ আসে। চৈতন্য দেবের চৈতন্য দেবকে মাধবাচার্য বলতেন তুমি এত জ্ঞানী মানুষ, তুমি কি পাগলামি করো রাস্তায় নেমে, সকাল সকাল সবাই ঘুমোচ্ছে সেই সময় কীর্তন করা শুরু করো, তো তো কোনো হয়, উন্নতি হয়? অনেকে ডিস্টার্ব ফিল করে। উনি কি উত্তর দিলেন জানেন? সেটা জানি না, আমি তো মূর্খ মানুষ, আমার গুরু বলেছিলেন তুই তো মূর্খ। আবার দ্বিতীয়বার বলছেন, আমার গুরু বলছেন তুই তো মূর্খ, তুই নাম কীর্তনই কর, তার মধ্যেই তোর জ্ঞানও আসবে, ভালো মানুষেরও ভালো। কতগুলো সহজ জিনিস আমাদের লাইফ গুলোকে ইন্টারকানেক্ট করে, সেটাই জ্ঞান। জ্ঞান মানে শুধু নোবেল প্রাইজ পাওয়া না, জ্ঞান মানে শুধু ইউনিভার্সিটির চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর হওয়া না, বা এমেরিটাস প্রফেসর হওয়া না। তো জ্ঞান আসলেই শান্তি,
আর সচ্চিদানন্দময়ের আনন্দ। জয়।